দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন, সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনারাও যারা এখন আমার সাথে আছেন এবং ভবিষ্যতে এই অনুষ্ঠানটি দেখবেন, সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং প্রেমের শুভেচ্ছা। হপফুলি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, দেশে আমাদের রাজনৈতিক অঙ্গনে এবং স্পেশালি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ডানে বায়ে একটা অস্থিরতা বিরাজ করছে দেশের মধ্যে, এবং এই অস্থিরতার মূল নায়ক হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখন এ ধরনের অস্থিরতার আলোকে কয়েকটা বিষয় আমি এর আগে আলোচনা করেছি আপনাদের সাথে। যেমন ডক্টর ওয়াকারুজ্জামানের টার্গেট হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নেয়া। ডক্টর খলিলুর রহমানকে যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানালেন, ডক্টর খলিলুর রহমান একজন কম্পিটেন্ট, এডুকেটেড, এক্সপেরিয়েন্সড, ওয়েল কানেক্টেড ইন এ ওয়ার্ল্ড স্টেজ। যেই মুহূর্তে উনার মতো একটা ব্যক্তিত্বকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করলেন, ওই মুহূর্তে জেনারেল ওয়াকার দেখলেন তার বানানো একটা পুতুল লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যে বউয়ের ছায়ার ফিতা কিটাতে পারে না, তাকে ওয়াকার নিয়ন্ত্রণ করত। আবার বর্তমানে ভারতের নিয়ন্ত্রিত লেফটেন্যান্ট জেনারেল জাহির তাকে অ্যাড করেছে বিএনপি কে খুশি করার জন্য, একটা কারণে ডক্টর খলিলুর রহমানকে কিভাবে ব্যাড মাউথ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরানো যায়। কারণ ডক্টর খলিলুর রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়ে প্রথমে কয়েকটা জিনিস ডিমান্ড করেছে। সেই ডিমান্ডটা কি? ডক্টর খলিল বলেছে, আমার ডিজিএফআই ব্রিফিং দরকার, আমার এনএসআই ব্রিফিং দরকার, আমার সিআইডি এসবি ব্রিফিং দরকার, আমার সিকিউরিটি ব্রিফিং দরকার, এবং বাংলাদেশের প্রত্যেকটা ইউনিফর্মড এজেন্সিজ ইনক্লুডিং পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, নেভি, এয়ারফোর্স, প্রত্যেকটা ব্রিফিং আমার দরকার। ডক্টর খলিলুর রহমান যখন এ ধরনের ডিমান্ড করে বসলেন, যে ডিমান্ড জেনারেল হাফিজ করে নাই, যে ডিমান্ড জেনারেল জাহির করে নাই, যে ডিমান্ড অন্য কেউ করে নাই, খলিল করে বসছে। এবং খলিল কোনো পা চাটা খেরু না, খলিল কোনো অশিক্ষিত গাবুর না, খলিল কোনো ভারতের পা চাটা গোলাম না। জেনারেল ওয়াকার দেখলেন যেই লোক জাতিসংঘের সর্বোচ্চ পজিশনে চাকরি করেছে, যেই লোক আমেরিকার বিখ্যাত কয়েকটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, হার্ভার্ড থেকে ডক্টরেট করেছে, এবং যেই লোক জাতিসংঘ মহাসচিবের সাথে ক্লোজ, ডক্টর ইউনূসের সাথে ক্লোজ, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ক্লোজ, আইএমএফ এর সাথে ক্লোজ, হিউম্যান রাইটস কমিশন, ইউনাইটেড নেশনস এর সাথে ক্লোজ, জেনারেল ওয়াকার, ভারতের সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী, রাজনাথ সিং, অজিত দোভাল এবং মোদির ঘরের হুদি এদের মাথায় পাগলা ঘন্টি বাজায় দিছে। তারা বলছে যে কোনো মূল্যে ডক্টর খলিলকে ডিসক্রেডিট দিতে হবে, তার নামের উপরে কলঙ্ক জড়াতে হবে, বোঝাতে হবে ডক্টর খলিল বাংলাদেশী নাগরিক না, বলতে হবে খলিল ইনকম্পিটেন্ট, বলতে হবে খলিল খারাপ। র কি করেছে? বিএনপি কে কনভিন্স করেছে খলিলকে যে কোনো মূল্যে সরাতে হবে, খলিল বিদেশি নাগরিক। আবার মীর জাফর ওয়াকার এক কাজ করেছে, অনলাইনের একটা ইন্টারনেট টেলিভিশনের পেজ, যারা তাদেরকে বলে টিভি, ওই টিভি কানাডা থেকে
একটা বাক্স খইলা সকাল সন্ধ্যা বিড়বিড় করে। তার আবার একজন কার্টুন আছে, ওই কার্টুনটা দিয়া ওয়াকারের তাবেদারি করায়, ওয়াকারকে গ্লোরিফাই করায়, এবং ওই কার্টুন ওইখানে বসে বিড়বিড় করে, দিনকে দিন লন্ডনে যায়, বাল ছলে গো বসে বসে আড্ডা মারে, এবং আমারে তারা চিন্তা করে ও মাই গড উনি তো আমারে উলঙ্গ করে দিতেছে। এখন ডক্টর খলিলকে নিয়ে এ ধরনের বিতর্ক যেখানে তৈরি হয়েছে, আমি ডক্টর খলিলের অত্যন্ত পরিচিত পারিবারিকভাবে বন্ধু, স্কুল কলেজের লেখাপড়া সম্পর্কে যিনি খুব ভালো জানেন, আমি এমন এক ব্যক্তিত্বকে আজকে নিমন্ত্রণ করেছি আমার সাথে কথা বলার জন্য। উনি অত্যন্ত ব্যস্ত, ওনার ব্যস্ততার মধ্যেও আমি ওনাকে ডেকেছি। উনি অনেক মেহেরবানি করে আমাকে বলেছে যে উনি কিছুটা সময় আমাকে দিবেন। আজকের আমি আমার এই গেস্টকে আমন্ত্রণ জানাবো। উনি হলেন প্রফেসর এহতেশামুল হক, পেশাগতভাবে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। উনি নিউ ইয়র্কে অবস্থিত, এবং আমাদের সাথে আলোচনায় আরো এক ভাই অংশগ্রহণ করবে। উনি ডক্টর এস এম নওশের আলী, উনি বাংলাদেশে বারডেমে আছে। আসুন আমরা ওনাদের সাথে পরিচিত হই। আমি প্রথমে স্বাগত জানাবো প্রফেসর এহতেশামুল হক। ভাইজান, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার ব্যস্ততম স্কেডিউলের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা কারেকশন করতে চাই জাকব ভাই। কারেকশনটা হলো খলিলুর রহমান হার্ভার্ড না, উনি ছিলেন টাফটস ইউনিভার্সিটিতে ফ্লেচার স্কুল অফ ডিপ্লোমেসি। আমি তখন বস্টন ইউনিভার্সিটিতে পিএইচডি। আমরা ওখানে যাব, আমরা ওনাকে একটু স্বাগত জানাই, তারপর ওই সাবজেক্টটাই আমি আপনাকে প্রশ্ন করব। একটু আপনাকে আপনার কাছে আসছি। ডক্টর এস এম নওশের আলী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনি বাংলাদেশের ব্যস্ততম সময় আমাদের সাথে যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম সমস্ত শুধু দর্শক বৃন্দ এবং আজকের সহ-আলোচক বৃন্দ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আজকে আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে। সবাই লাইভে অথবা লাইভের পরে এটা শুনবেন, আপনার সুচিন্তিত মতামত দিবেন। ওকে, এবার আমি প্রফেসর এহতেশামুল হক আপনার কাছে যাব। উনি ফ্লেচার স্কুল অফ ডিপ্লোমেসি ওখানে লেখাপড়া করেছেন টাফটস ইউনিভার্সিটির আন্ডারে। উনাকে আপনি কতদিন ধরে ছিলেন এহতেশামুল হক সাহেব? রাফলি 60 ইয়ার্স এর কাছাকাছি। আপনি বলছেন 60 বছর? 60। মাই গড। তো আপনি কি ওনার পরিবারের প্রত্যেকটা মানুষকে কি চিনেন আশেপাশে? 3 ভাইকে চিনি। শফিক একটা ভাই আছে, সেও বস্টনে ছিল, কিন্তু আমার সঙ্গে প্রায় 35 বছর ধরে এখন পর্যন্ত যোগাযোগ হয়নি। আশা করি সে আমাদের অনুষ্ঠান দেখে যোগাযোগ করবেন। আর স্বপনের সঙ্গে আমার লাস্ট কথা, সরি, স্বপন হলো ডক্টর খলিলুর রহমানের নিক নেম। ওকে, আমি স্বপন হিসাবে বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রবলেম হলো আজকে থেকে প্রায় 46 বছর, অগাস্টের 7 তারিখ 1980 আমরা প্রায় 2 দিন আগে পরে আমেরিকায় আসছি পড়াশোনা করতে। আমিও তখন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম, স্বপনও পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ছিল। আমাদের বলতে গেলে আমরা একটা ফ্যামিলির মতো, একটা ফ্যামিলির আলাদা বৃন্তের মধ্যে আমরা ছিলাম। আমাদের কারো তখন তেমন টাকা পয়সা ছিল না, কারণ আমরা সবাই স্টুডেন্ট ছিলাম, গ্রাজুয়েট স্টুডেন্ট। তো তখন থেকে বেসিক্যালি আমাদের আরো ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। ছাত্র জীবনে সে অলওয়েজ আমার কম্পিটিটর ছিলেন, কিন্তু আমি কোনো সময় ওর সঙ্গে পারতাম না, কারণ এই স্বপন বাংলাতে লেটার পেয়ে মেট্রিক ইন্টারমিডিয়েট পাস করছে দুবারেই। পরবর্তী পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টে থেকে সে বিএ অনার্স এবং মাস্টার ডিগ্রিতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়। এর এক ফাঁকে সে বিসিএস পরীক্ষা দিয়েছিল, যেটা আমরা জানতাম না, পরে পরীক্ষা দেওয়ার পরে জানতে পারলাম। এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, কিচ্ছু হয়নি, এবং সে মানে কোনো প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিয়ে প্রথম হয়।
তো যাই হোক, এই সবকিছু মিলিয়ে আমরা যখন প্র্যাকটিক্যালি গ্রো আপ করি, আমার বয়স তখন 23, 23.5, স্বপনের বয়স তাই 23, 23.5। আমরা যখন বস্টনে ছিলাম আজকে থেকে প্রায় 45 বছর প্লাস আগে, তো আমি প্র্যাকটিক্যালি আমরা দেখছি যে লাইফস্টাইলটা স্পিন করে কিভাবে। আমি যখন লাস্ট কথা বলছি প্রায় 1.5 মাস আগে, তখনও ওর সম্পর্কে বিতর্কে শেষ নাই। সবচেয়ে বড় বিতর্ক হলো তাকে ক্লেম করা হচ্ছে সে ইউএস সিটিজেন। যারা ক্লেম করতেছে তাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা দয়া করে প্রমাণ দিন, 24 ঘন্টার মধ্যে প্রমাণ দিন। ইদার ইউ পুট আপ অর ইউ শাট আপ। মাঝখানে আমাদের বলার কিছু নাই। আপনারা আমার বন্ধুদেরকে নিয়ে কমেন্ট করবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুলবো, এটা হতে পারে না। যাই হোক, আমি জানি আজকের এই অনুষ্ঠানের পরে অনেক অনেক নেগেটিভ কমেন্টস আসবে। কেন নেগেটিভ কমেন্টস আসবে? যেহেতু আমি ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করি, বহু লোককে আমি আমার অফিস থেকে গুড বাই এবং গুড লাক বলেছি। কারণ প্রবলেমটা হলো যদি না জেনে শুনে কমেন্ট করে, এর চাইতে ভয়ানক কিছু হতে পারে না। আপনারা যদি ডক্টর খলিলুর রহমান সম্পর্কে প্রশ্ন করতে চান, জাকির মিল্টন ভাই ওনার টিভি স্টেশনের মাধ্যমে করতে পারেন, অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে করতে পারেন। আমাদের বলার কিছু নাই। তবে একটি বক্তব্য রাখতে চাই, যে আপনারা প্রমাণ করেন দয়া করে। বিশেষ করে সালাউদ্দিন সাহেব, বিএনপির যে ভদ্রলোক আছেন, উনি যে অতিরিক্ত বাড়াবাড়ি এবং অতিরঞ্জিত এবং অ্যাগ্রেসিভ ওয়েতে কথা বলতেছেন, মেক শিওর that he put where his mouth is. He must prove it beyond reasonable doubt যে ডক্টর খলিলুর রহমান আমেরিকার নাগরিক। আপনারা যদি প্রমাণ করতে না পারেন, সালাউদ্দিন সাহেব আপনাকে বিশেষ করে বলছি অ্যাড্রেস করে, আপনি হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন, আমার প্ল্যাটফর্ম, আমার ফোন নাম্বার ইজ অলওয়েজ ওপেন। আই এম অলওয়েজ ওপেন টু পাবলিক ক্রিটিসিজম। যেহেতু পাবলিকের জনতার জন্য কাজ করে যাচ্ছে। যেমন নিউ ইয়র্কে আমার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অফিসে বয়স হলো প্রায় 30+ ইয়ার্স। জাকির মিল্টন ভাইকেও আমি চিনি অ্যাটলিস্ট 2000+ ইয়ার থেকে, প্রায় 24 বছর ধরে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, ওনার পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। তো যেটা বলতে চাই যে জাকির মিল্টন ভাই হি ইজ ভেরি অ্যাগ্রেসিভ, ভালো, কিন্তু উনি যে হিট এবং যে রেডিয়েশন নিয়ে সমাজ সেবা করে যাচ্ছেন, এটা অন্য কেউ হলে অনেক আগেই দরজা বন্ধ করে দিত। তো যাই হোক, আমি আবারও বলতেছি, আপনাদেরকে যারা ডক্টর খলিলুর রহমানকে নিয়ে মন্তব্য করতে চান, আগে তার সম্পর্কে জানুন, তার পরিবার সম্পর্কে জানুন, তারপরে আপনারা কথা বলতে আসেন। প্রফেসর হক, আমি জানতে চাচ্ছি, আপনি আর উনি যখন আপনারা 80-র দশকে আপনারা প্রথম দেখা হয়েছে, লেখাপড়া করেছেন, এর মধ্যে এতদিন উনি আমেরিকায় থেকেছে। উনি যদি, আপনি আমেরিকার নাগরিক হয়েছেন না, আপনি কি আমেরিকান সিটিজেন? জি, অনেক দিনের পুরনো সিটিজেন। অনেক দিনের আমেরিকান সিটিজেন। উনি যদি আমেরিকান সিটিজেন হতেন, উনি যদি কখনো আমেরিকান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতো, আপনি তো বহু লোকজনদের আমেরিকান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছেন, দেন না? জি, কয়েক হাজার তো হবেই। কয়েক হাজারকে আপনি আমেরিকান সিটিজেন বানাইছেন। ভাই আলহামদুলিল্লাহ, আমিও প্রায় 3.5 থেকে 4,000 বাংলাদেশিকে আমেরিকান সিটিজেন আমিও অ্যাপ্লাই করে বানিয়ে দিয়েছি। এখন যেহেতু ডক্টর খলিল আপনার পারিবারিক বন্ধু, আপনারা একত্রে থেকেছেন, পাশাপাশি থেকেছেন, লেখাপড়া করেছেন, খলিলুর রহমান সাহেব যদি সিটিজেনশিপের জন্য কোথাও অ্যাপ্লাই করত এবং এই বিষয়ে কোনো কিছু করত, উনি কি আপনার সাথে যোগাযোগ করতেন না করতেন না? ডেফিনেটলি করতেন, ডেফিনেটলি। এগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। সে বরাবরই বলে আসছে স্টুডেন্ট লাইফ থেকে যে সে পড়াশোনা শেষ করে সে আবার সিভিল সার্ভিসে ফিরে যাবে। ওর বড় ভাই ছিলেন, ওর বড় ভাই ফরেন সার্ভিসে কাজ করতেন। তো ওরা 2 ভাই ফরেন সার্ভিসে ছিল। ওদের দেশের বাড়ি, গ্রামের বাড়ি ঢাকার মানিকগঞ্জে। ওরা শান্তিনগরে, মগবাজার শান্তিনগর এলাকায় ওদের একটা বাড়ি ছিল, ওই বাড়িতে ওরা থাকতেন। ওরা অনেকগুলা ভাই বোন, 3টা ভাইয়ের কথা আমি জানি, আমার মনে হয় 5 ভাই বা 6 ভাই হবেন। আর ছোটবেলায় ওদের মা মারা যান। ওদের বাবা এবং বড় ভাইরা অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করছে। এবং শুধু মানুষ না,
সুপারম্যান হয়েছে এক একজন। ডক্টর খলিলুর রহমানের যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, তার যে অ্যাপটিটিউড আছে, আমি অ্যাটলিস্ট হাফ এ ডজন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, ইউএসএআইডি, ডিপার্টমেন্ট অফ স্টেট, ইউএসএআইডি, ওয়ার্ল্ড ব্যাংক এন্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে যারা কাজ করেছেন তাদের অনেকের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এবং প্রত্যেক পুরুষ এবং মহিলার এক বাক্যে তার সম্পর্কে ভালো ছাড়া খারাপ কেউ বলে নাই। কিন্তু ইদানিং কালে দেখতে পাচ্ছি বাংলাদেশের কতিপয় পলিটিক্যাল দুষ্কৃতিকারী, আমি তাদের বলবো, যেমন একজন হলো সালাউদ্দিন আহমেদ, সে যেভাবে যে অ্যাটিটিউড নিয়ে কথাবার্তাগুলো বলে যাচ্ছেন, আমি তাকে জানাবো যে আপনি এগুলা ইমিডিয়েটলি বন্ধ করেন, আর না হলে আপনাকে তার জন্য দায়িত্ব নিতে হবে। ডক্টর প্রফেসর হক, আপনাকে আমি সালাউদ্দিন সম্পর্কে বলি। 2015 সালে হাসিনা সরকারের সহায়তায় একটা গুমের নাটক করেছে। কারণ গুমের নাটকটা করেছে, তার বিরুদ্ধে 2007 সালে একটা মামলা হয়েছে। সে ৭৫,০০০ পাউন্ড ঘুষ নিয়েছে সে যখন প্রতিমন্ত্রী ছিল। আচ্ছা, সে বিভিন্ন জায়গায় ঘুষ খেয়েছে, দুর্নীতিতে জড়িত, স্বজনপ্রীতিতে জড়িত, বিভিন্ন অপকর্মে জড়িত। যখন সে টের পেয়েছে তাকে গ্রেফতার করবে, তখন সে মনিরুল ইসলাম এসবির এবং বিভিন্ন লোকজনের সহায়তায় ঠিক বাংলাদেশ থেকে পালানোর একটা রাস্তা উনি খুঁজছিলেন, এবং ওই রাস্তায় তিনি ভারতে গিয়ে পৌঁছেছেন। কোথায় থেকেছেন? মেঘালয়, সিকিমে, শিলংয়ে। আচ্ছা, এবং বাংলাদেশের কর্তৃপক্ষকে সে বলেছে, এখানে জানানো হয়েছে, তার বউকে দিয়ে ড্রামা করা হয়েছে যে উনি শিলংয়ে গ্রেপ্তার অবস্থায় আছে। এখন মজার কথা, উনি শিলংয়ের একটা বাংলোতে ছিল, পুরা বাংলোটা ভাড়া নেওয়া। এই পুরা বাংলোটার ভাড়া দিত বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত সবচেয়ে বড় মানি লন্ডারিং লোক এস আলমের ওই সাইফুল আলম ওই বাড়িটা ভাড়া নিছিল, এবং ওই বাড়ির ভাড়া সাইফুল আলম দিত। এখন আপনি দেখলে অবাক হবেন, যেই বাড়িতে সালাউদ্দিন রাজকীয় জীবন যাপন করছে বাংলাদেশে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি টুটু ভাই, বাই দ্য ওয়ে দর্শকবৃন্দ, প্রফেসর এতেশামুল হক, ওনার একটা ডাকনাম আছে, ডক্টর খলিলের যেমন ডাকনাম আছে স্বপন, ভাইয়ের যেমন এতেশামুল হক ওনার নাম, ওনাকে আমরা টুটু ভাই হিসাবে জানি। টুটু ভাই, আপনাকে আমি জিজ্ঞাসা করি, আমেরিকায় কোনো একজন ইলিগাল ইমিগ্রেন্টকে যদি আটক করা হয় যে তুমি অবৈধভাবে আমেরিকায় ঢুকেছ, এরপরে ওই আটককৃত ব্যক্তি আইসকে যদি বলে আমি ভলান্টারি ডিপার্চার নিতে চাই, তোমরা আমারে ছাইরা দাও, এরপরে তারে কি কেউ বছরের পর বছর আমেরিকা আটকায় রাখবে, না তাকে যেতে দিবে? যেতে দিবে। তাকে এত বাইন্দা রাখবে না কেউ। কেউ যদি বলে আমি ভলান্টারি সাইন করতেছি। জি, ঠিক কারেক্ট। আচ্ছা, ভারতেরও একই নিয়ম। কেউ যদি অবৈধভাবে ভারতে প্রবেশ করে তাইলে কি হয়? ভারতে কেউ যদি বলে আমি ভলান্টারি ডিপার্চারে বাংলাদেশে ব্যাক করব, তাহলে তাকে বাংলাদেশে ব্যাক করাবে। সে বাংলাদেশে ব্যাক না করে ওখানে জমিদারি পন্থায় এইখানে থেকে বলছে তাকে গুম করা হয়েছে। এখন এই লোক যখন ওয়াকারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কু করার চেষ্টা করেছে, ওই কু ফেল করেছে, ওই কু সফল হয় নাই। যখন এই কুটা সফল না হয়েছে, টুটু ভাই আপনি অবাক হবেন, এই সালাউদ্দিন দুর্নীতিগ্রস্ত একটা আপাদমস্তক ভণ্ড সালাউদ্দিন দেখেন কি মন্তব্য করছে গতকালকে। উনি বলছে খলিলুর রহমান সহ 3 উপদেষ্টার পদত্যাগ করতে হবে। পাশে বিএনপির সিনিয়র একজন নেতা মঈন খান, সে কিছু বলে না, কিন্তু এই চোর রয়ের আপাদমস্তক হারামজাদা সালাউদ্দিন বলে ডক্টর খলিলকে পদত্যাগ করতে হবে। কেন? কারণ খলিল নাকি আমেরিকার নাগরিক। আচ্ছা টুটু ভাই, কোন একটা লোক নিজে বলে
যে আমার কোনো বিদেশি নাগরিকত্ব নাই, আমার কোনো বিদেশি নাগরিকত্ব নাই, আমার নাগরিকত্ব শুধু বাংলাদেশের। এর পরেও যদি কন্টিনিউয়াসলি থাকে, আমি একটা কথা দেখাই, আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমার পূর্ণ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি। এই অভিযোগ যিনি করেছেন তাকে সেটি প্রমাণ করতে হবে, প্রয়োজনে আদালতের মাধ্যমে এটি প্রমাণ করতে হবে। এরপরে কি টুটু ভাই কারো সন্দেহ থাকার কথা? আপনি যাকে 60 বছর ধরে চিনেন এবং আপনি মোর দেন শিওর সে আমেরিকান সিটিজেন না, এই বিষয়টা নিয়ে বিতর্কের কি কোনো কিছু আছে? আমি মনে করি নাই, কিন্তু সমস্যাটা হলো আমি কি বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে আপনি তো যে কোনো লোকের নাগরিকত্ব, গ্রিন কার্ড এগুলা পেতে পারেন। টুটু ভাই, for your information, we already made a FOIA request and we were being advised by USCIS official with my attorney that Dr. Khalilur Rahman is not US citizen. এখন আমি পেপারটা পেয়ে যাব, আগামী সপ্তাহে আমি পেপার পেয়ে যাব যে হি ইজ নট আমেরিকান সিটিজেন। কিন্তু এর পরে সমস্যাটা এখানে না টুটু ভাই, সমস্যাটা হচ্ছে রয়ের স্বার্থ রক্ষা করা, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণটা ওয়াকারের হাতে রাখার জন্য ডক্টর খলিলকে ওখান থেকে অপসারণের চেষ্টা চালানো হচ্ছে। সমস্যাটা ওখানে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের একজন সম্মানিত শিক্ষিত নাগরিক, দূরদর্শী নাগরিক, অভিজ্ঞতা সম্পন্ন নাগরিক ডক্টর খলিলের উপরে এ ধরনের অপবাদ লাগানোকে আপনি কতটা ফেয়ার মনে করেন? একেবারেই ফেয়ার না, একেবারেই ফেয়ার না। ফেয়ার না দেখেই অনেক চিন্তা ভাবনা করে আমি আপনার প্রোগ্রামে আসছি। কারণ আমি আপনাকে বারবার বলতে যাচ্ছি, আজকে থেকে প্রায় 10-15 বছর আগে আপনি জানতাম, তখন আমরা একই বিল্ডিং এ থাকতাম। 2008-এ যখন 1/11 ঘটবে বা ওই অবস্থার মধ্যে, তো আপনি তো জানেন যে ডাক্তার মোমেন বস্টনে আমাদের সঙ্গে শিক্ষকতা করছেন, আমার রুমমেট ছিলেন ডক্টর মোমেন। সে যে আমেরিকান সিটিজেন এটা তো আপনি জানতেন? খুব ভালো করে জানতাম, খুব ভালো করে জানতাম, এবং অনেকবার উনি আমার সঙ্গে ট্রাভেল করছেন। তো উনার সাথেও আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। অগাস্ট 7, 1980-তে আমি প্রথমবার যখন আমেরিকায় আসলাম, তখন উনি এবং উনার ওয়াইফ এবং ছোট বাচ্চা 1.5 বছর বয়স, ওনারা 3 দিন গেছিলেন আমাকে রিসিভ করতে লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বস্টনে। তো ওনাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ব্যক্তিগতভাবে ওয়ার্ম। কিন্তু যেদিন থেকে উনি বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব পেলেন, নতুন জব পেলেন, তারপরের দিন থেকে উনি আর আমাকে চেনে না বা আমার কাউকে চেনে না। তো ওনার সঙ্গে আবার সম্পর্ক স্থাপন হয়েছে ভেরি রিসেন্টলি, 3 মাস আগে। নট 3 মাস ভাই, গত নভেম্বর মাসে আমি যখন ঢাকায় গেছিলাম 1 মাসের জন্য, 4 উইকসের জন্য, তখন ওনার চাকরি ছিল না। তো আমাদের আরেক ক্লাসমেট জনাব ফারুক, উনি তিতাস গ্যাসের জিএম হিসেবে রিটায়ার করছেন। তো ফারুক বললো, আরে মোমেন তো এখানে আছে। আমি বললাম, কোথায়? তুই একটু ওয়েট কর, এখানে বস। আর সেটা ছিল ফাউন্ডেশন, বেঙ্গল ফাউন্ডেশনে। তো কয়েক সেকেন্ডের মধ্যে ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান সাহেব, যাকে আমি চিনি না, জীবনে কোনোদিন দেখিও নাই, সে বলল যে, টুটু ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, আমি অমুক বলতেছি। আমি ওকে, ফোনটা একটু ধরেন, আপনি একজনের সাথে কথা বলেন। তো কথা বলতেছি, তখন দেখলাম যে ওই পার থেকে মোমেন সাহেবের কণ্ঠস্বর বেশি আসলো। আমি বললাম যে, মোমেন ভাই আপনি আমাকে চিনলেন না বা ভুলে গেছেন এত তাড়াতাড়ি? মাত্র এই 15 বছরের ব্যবধানে সব ভুলে গেলেন, সব সম্পর্ক শেষ? তো এইভাবে যারা প্রতারিত হয়, যারা প্রতারিত হন, ওদের একটা জাস্টিফাইবল গ্রাউন্ডস তৈরি করতে হয়। আরেকটা কথা আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে 6 দফা আন্দোলনের সময় এবং আগরতলা ষড়যন্ত্র মামলার 32 নম্বর আসামি ছিল আমার মামা মাহবুব চৌধুরী। ওনার আপন শালী বিয়ে করছে প্রফেসর ইউনুস, এবং তখন আওয়ামী লীগের যখন সবাই জেলখানায়, শেখ মুজিবুর রহমান সহ জেলখানায় ছিলেন, তখন জানেন বাংলাদেশ আওয়ামী লীগ কে চালাইছে? আপনি বলতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগের কে? না, প্লিজ বলেন আমাদেরকে। ওকে, বাংলাদেশ আওয়ামী লীগের
তখন লিড করছেন আমিনা বেগম নামে এক মহিলা। আমি তার ছোট ছেলে। এখন কথা হচ্ছে, এখন আমাকে যদি, আমি জন্ম মায়ের পেটের থেকে বেরিয়ে আসছি পলিটিশিয়ানের বাচ্চা হিসাবে, তো রাজনীতিতে কিছুটা বুঝি, মোটামুটি ভালোই বুঝতে পারি, হয়তো রিয়েক্ট করি না, বা সেটা হচ্ছে আলাদা জিনিস। কারণ আমার জীবনে এক একজনের জীবনে একটা গোল থাকে। আমার জীবনের গোল ছিল যে আমি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করব, সেটা আপনাদের দোয়ায়, জবাবটা তো আপনি জানেন ভালো করে। তো এখন আমি স্বপন, আমরা যখন আলাদা হয়ে যাই ব্যক্তিগতভাবে, আমি চলে আসছি টিচিং, এবং পরবর্তী পর্যায়ে গত 30 বছর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফার্মের মালিক হয়ে, কারণ আমি আপনার পাশাপাশি 25 বছর প্লাস কাটিয়ে দিলাম ভালো মন্দ চড়াই উতরাই করে, এবং এখন পর্যন্ত আমরা একই। আপনি যদি জোরে ব্রিদিং করেন ওটা আমাকে ইমপ্যাক্ট করে, আপনাকে যদি কেউ গালি দেয় সেটা আমাকে এফেক্ট করে, অ্যাডভার্স এফেক্ট করে, আমার পুরো ফ্যামিলিকে এফেক্ট করে। এটা তো মানে সবার সাথে তো আমাদের সম্পর্ক নাই, আছে, কিন্তু আপনার সঙ্গে তো আমাদের সম্পর্ক যায় নাই, বরং আরো বেশি ডিপ রুটেড হয়েছে। এখন সমস্যাটা হলো, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য 2008 সনে লোগার্ডিয়া কমিউনিটি কলেজের হল ভাড়া করা হয়েছিল। আওয়ামী লীগের তথাকথিত নেতৃবৃন্দ আসে, আমি তখন লোগার্ডিয়া ওখানকার ফ্যাকাল্টিতে ছিলাম। ফ্যাকাল্টির জন্য ভাড়া হলো মানে $1,550 বা $50, এবং রেগুলার ভাড়া করতে গেলে ওটার ভাড়া হলো $15,500। জ্যাকব ভাই ভালো করেই জানে ওই অবস্থায় শেখ হাসিনা তখন বিরোধী দলের নেত্রী ছিলেন। ওই $1,550 আমি আজ পর্যন্ত ফেরত পাইনি, কারণ ওটা আমাকে বলা হয়েছিল যে আমরা আপনার টাকাটা দিয়ে দেব। তো ওইভাবে যারা এত বড় ভণ্ডামি করতে পারে, আজ পর্যন্ত কোনোদিন শেখ হাসিনা ভুলেও আমার জানার মতো একবারও আমার মায়ের নামটা মুখ দিয়ে নেয়নি, একবারও, নট ইভেন ফর ওয়ান্স। এবং আপনারা ভেরিফাই করতে পারেন যে আমি সত্যি কথা বলতেছি কি মিথ্যা কথা বলতেছি। আমি অনেক মহিলাদেরকে প্রশ্ন করি, আপনারা যারা বা তোমরা যারা মহিলা আওয়ামী লীগ করো বাংলাদেশে, সে মহিলা আওয়ামী লীগের সসটা কে ছিল, বানাইছিল কে? কেউ বলতে পারে না। একজনের মুখের দিকে তাকায়, বলে শেখ মুজিবুর রহমান বানাইছে, শেখ সাহেব বানাইছে, বঙ্গবন্ধু বানাইছে। বললেন না, বঙ্গবন্ধু বানায়নি কেউ, মানে এটা আমার মায়ের গড়া প্রতিষ্ঠান। আমি টুটু ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিল আপনার মা? কারেক্ট। মাই গড, 100% কারেক্ট। অর্থাৎ আমিনা বেগম, ওনার নাম ছিল আমিনা বেগম? জি, ভালো নাম ছিল আমিনা খাতুন, খাতুন নাম বেগম হয়ে গেছে। ওকে, তো বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার সন্তান আজকের আমাদের সাথে নওশের ভাই, এটা একটা ঐতিহাসিক দিক। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা, তার সন্তান আমাদের সাথে আজকের কথা বলছে, আজকের ভেরিফাই করছে ডক্টর খলিল সম্পর্কে, যাকে সে 60 বছর ধরে জানে। আচ্ছা নওশের ভাই, আপনি কি খলিল ভাইকে কোনো কোশ্চেন করতে চান এই প্রসঙ্গে? আপনার মনের ভিতরে কি কোনো সন্দেহ কাজ করে যে ডক্টর খলিল আমেরিকান নাগরিক না, বাংলাদেশের নাগরিক ছাড়া ডক্টর খলিল সম্পর্কে আপনার কোনো কিউরিসিটি কাজ করে কিনা যে আপনি টুটু ভাইকে জিজ্ঞাসা করবেন? ডক্টর খলিল সম্বন্ধে আমরা একটা জিনিস জানতে পারছিলাম যে 2001 সালে একটা ঘটনা ঘটছিল, আপনার ওই যে লতিফুর রহমান। নওশের ভাই, ওইটার উত্তর আমার কাছে আছে, আমি ওইটা নিয়ে কথা বলবো, কিন্তু আপনি নাগরিকত্ব নিয়ে আপনি এই কথাটা কোনো কিছু জানতে চান কিনা? আর আরেকটা কথা ডক্টর নওশের আলী, এই টুটু ভাই খলিল সাহেবরা যদি 60 বছর চিনে, তার বড় ভাইকে, ছোট ভাইকে, বউকে, বাচ্চা কাচ্চাকে, কোন বাসায় থাকতো, লেখাপড়া কতটুকু, ডাক নাম। আর আরেকটা কথা হচ্ছে, এই টুটু ভাই যে ফাইন্যান্সিয়াল সার্ভিসে ইনভলভ, ওখান থেকে হাজারো বাংলাদেশিদের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে, সিটিজেন বানাইছে। এখন খলিল সাহেব যদি আমেরিকান নাগরিক হইতো, তাহলে একটা লোককে ব্যবহার করতে, এবং ওই লোকটার নাম হয়েছে এহতেশামুল হক। সে বলছে যে খলিল সাহেব জীবনে ইন্টারেস্ট দেখায় না, সে বলছে লেখাপড়া শেষ করবে এবং শেষ করে বাংলাদেশের পাবলিক সার্ভিসে চলে যাবে। এরপরে কি কারো কোনো সন্দেহ থাকার অবকাশ আছে কিনা ডক্টর এস এম নওশের আলী?
তাহলে মানে আমি একটু ক্লিয়ারিফাই করে জানতে চাই, এতদিন তাহলে উনি ইউএসএ তে কি স্ট্যাটাসে ছিলেন? উনি ইউএসএ তে ওনার মানে স্ট্যাটাসটা কি ছিল? উত্তর দেই আপনাকে। আমেরিকায় যদি কারো গ্রিন কার্ড থাকে, সে বছরের পর বছর সে থাকতে পারে, তাকে কিছু করতে হয় না, খালি একটা কাজ করতে হয়, গ্রিন কার্ড এক্সপায়ারেশনের আগে গ্রিন কার্ডটা রিনিউ করতে হয়। এটারে বলে পার্মানেন্ট রেসিডেন্স। এবং উনি জাতিসংঘের আনটাগের সর্বোচ্চ পজিশনে উনি ছিলেন। উনি জাতিসংঘের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের উনি হেড ছিলেন, সর্বোচ্চ পজিশনে ছিলেন। উনি জেনেভায় ছিলেন, উনি নিউ ইয়র্কে ছিলেন জাতিসংঘ সদর দপ্তরে, কিন্তু উনি কখনই আমেরিকান সিটিজেন হয় নাই। উনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়। এই যে আরেকটা, এই যে অনলাইনের এক চিত্রা হারামজাদা আছে ওয়াকারের গাবুর, সে বলছে তার টুটু ভাই আপনি শুনলে হাসবেন, বলছে তার ফ্লেচার স্কুল অফ গভর্নেন্স ওইখানে ডিগ্রিটা নাকি ভুয়া। মানে হারামজাদা, এই হারামজাদা, আই সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি স্টার্ট লুজিং মাই টেম্পার। আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত। এবং আমার ফ্যামিলি থেকে যেটা বলা হয়েছে যে জ্যাকব মিল্টন ভাই কিভাবে ওই লোকের প্রোগ্রাম করে বা কেন করে, কি কারণে করে, আমি বললাম ওটার জবাবটা আমি দিতে পারবো না, ওটার জবাবটা ওনাকে জিজ্ঞেস করেন, উনি দেবে, ওটা আমি দিতে পারবো না, বিকজ আই এম ভেরি অ্যানয়েড। আচ্ছা, এই হারামজাদা চিকনা গত 3-4 দিন ধরে বলার চেষ্টা করতেছে ওনার ডক্টর খলিলুর রহমানের শিক্ষাগত যোগ্যতা নাকি ভুয়া। আপনি কি কোনো কিছু রেসপন্ড করবেন টুটু ভাই? আমি কি বলবো, আমার মনে হয় ওই যে চিকনার কথা বললেন সে নিজেই ভুয়া, সে 100% ভুয়া, বোগাস জার্নালিস্ট। কারণ সঠিক তথ্য না দিয়ে এই ধরনের লোকের সম্পর্কে মন্তব্য করা, যে কোনো কারোর বিরুদ্ধে মন্তব্য করাটা আমি মনে করি এটা অপ্রাসঙ্গিক। এগুলো কোনো অবস্থাতেই করা উচিত না, যে কারণে আপনার অনুষ্ঠানে আসছে আজকে। ইটস লাইক স্লটারিং, এটা বলাটা একেবারেই ঠিক না। আপনারা ভেরিফাই করতে পারেন যে উই ডেভেলপ ফ্রেন্ডশিপস ফর ভেরি লং টাইম। আমার আমেরিকাতে 46 বছর প্লাস চলে গেছে, তো এখনো বলতে পারেন, বলা উচিত না এটা, আমি বলবো যে ইটস নট রাইট। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, যে কারণে আমি আমেরিকার বাইরে যেতে চাইনি, কারণ আমার বাংলাদেশে তেমন কোনো উল্লেখযোগ্য পরিমাণ রিসোর্সেস আমার ফ্যামিলির ছিল না। কারণ মা করছে রাজনীতি সারা জীবন ধরে, বাবা করছে সরকারি চাকরি, আর খুব বড় চাকরি করতেন না, তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। ওনাদেরকে মানুষের মতো মানুষ বানাইছে। তোরা সুপার পিপল, সুপার হিউম্যান বিংস, ফাইন্যান্সিয়ালি সিকিউর। স্বপনের 2টা মেয়ে আছে, মেয়েরাও ভেরি ওয়েল এডুকেটেড। আমার নিজেরও 2টা মেয়ে আছে, জাকব ভাই জানে, দে আর ভেরি ওয়েল এডুকেটেড। আমার বড় মেয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, আর আমার ছোট মেয়ে স্টেট ডিপার্টমেন্টের, ইউএস স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ, ডিপার্টমেন্টাল স্টেটের। এবং সে বলতে গেলে যথেষ্ট পাওয়ারফুল, যথেষ্ট পাওয়ার সে লোড ক্যারি করে। তার কাছ থেকে জানতে পারি অফ দ্য রেকর্ড ডুজ এন্ড ডোন্টস, এটা করবেন ওটা করবেন না। আমাকে বলা হলো বাবা ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল বিকজ ইউ আর হাই প্রোফাইল। আমি এবার হাই প্রোফাইল, আমি কি করলাম? তুমি যাই করো না করো, ইট গেট লাইক পাবলিকলি এটা নিয়ে ক্রিটিসিজম শুরু হয়ে যাবে। আমি এটাও বলতে পারি আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসার পরে আজকে এটা নিয়ে হয়তো এখন না হোক কয়েক ঘন্টার মধ্যে সমালোচনা শুরু হয়ে যাবে, কারণ গালি গালাজ করবে আমাকে, আমি জানি। আমার বলা উচিত না, কিন্তু করবে। এই জন্য করবে কারণ এই যে চিকনা বা পাকনা যাই হোক, জাকব ভাই যে ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসছেন, কংগ্রেচুলেশনস টু হিম। আমি ভয়ে জিজ্ঞেস করলাম না বা জিজ্ঞেস করিনি ওখান থেকে কেন চলে আসছেন। যে কোনো কারণে চলে আসছেন, আলহামদুলিল্লাহ, মে আল্লাহ হেল্প ইউ। এবং আমার যেটা মনে হয় প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোটা আমাদের প্রত্যেকের নাগরিক কর্তব্য। এবং আমার আরেকটা প্রবলেম হলো, যেটা আমি জাকব ভাইকে অফ দ্য রেকর্ড বলছি, এখন পাবলিকলি না বলেও পারতেছে না। প্রফেসর ইউনূস আমার আত্মীয় হয়, ওই যে আমার মামা বললাম, মাহবুব চৌধুরী আগরতলা ষড়যন্ত্র মামলার 32 নম্বর আসামি ছিলেন, উনিও সিএসপি ছিলেন। এবং ওই মামার আপন ভাইরা হলো প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূসের শ্যালক আছেন, জাকব ভাই চিনে হয়তোবা, কারণ আমার অফিসে দেখছেন ওনাদেরকে।
ওনারও দুইটা মেয়ে, বড় মেয়েটা ডিপার্টমেন্টের জাস্টিসে কাজ করে, খুবই সিনিয়র পজিশনে কাজ করে, এবং ওনার ছোট মেয়ে ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করেন, এবং দুইটাই মেয়ে ভেরি ওয়েল এডুকেটেড। আমার প্রবলেম হলো প্রফেসর ইউনূসকে যদি কেউ বলে, সরাসরি বলে, আমি চাই না এই জিনিসটা আমার মাঝখান থেকে আসুক। আমি যেটা চাইবো, কারণ আমি মোটামুটি বায়াসড হতে পারি, আর আমি আমার ফ্যামিলির বেলায় আমি বায়াসড। আমি প্রফেসর ইউনূসের কাছে কিছু চাইনি, আমার চাওয়ার কিছু নাইও। আমার টাকা পয়সার আল্লাহর মধ্যে কোনো দরকার নাই, পাওয়ার ব্রোকারেজে আমার দরকার নাই। জাকির মিল্টন ভাইয়ের সাথে আজকে 25 বছর প্লাস কাটিয়ে দিলাম, তো উনি দেখতেছে হোয়াট কাইন্ড অফ পিপল আই এম, হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি আই হ্যাভ, ইটস অন দ্য রেকর্ড, অফ দ্য রেকর্ড, উই স্টিক টুগেদার। তো এখন প্রবলেমটা হলো আজকে অনুষ্ঠানে, আমি যে অনুষ্ঠানটা আপনারা অ্যারেঞ্জ করছেন, অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে আর্মি যে আছে, আমি বাংলাদেশ আর্মি সরাসরি সমালোচনা করতে চাই না, কিন্তু সমালোচনা না করেও পারতেছে না। ওনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে যে ওরা ডক্টর খলিলুর রহমানের অধীনে কাজ করবেন, ওনারা যদি কাজ করতে না চায় বা কাজ করতে অস্বীকৃতি প্রকাশ করে, আমি অবিলম্বে জেনারেল ওয়াকারকে বলবো যে আপনি অবিলম্বে রিজাইন করুন, আপনার কাজ করার কোনো প্রয়োজন নাই। আরো যারা জেনারেল আছেন যারা কাজ করতে চায় না, বা প্রফেসর ইউনূস বা ডক্টর খলিলুর রহমানকে রিজাইন করার জন্য বলছি, তাদেরকে আমি বলবো আপনারা না জেনে না শুনে কাউকে অ্যাকিউজ করবেন না, বা অ্যাকিউজ করার চেষ্টাও করবেন না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা প্রতিক্রিয়া আছে। আজকে যেরকম আমি প্রতিক্রিয়া জানাতে আসছি, আমি আপনাদের যে তথ্যগুলো দিলাম তার মধ্যে সবাইকে চ্যালেঞ্জ করতেছি, যদি একটা বিন্দু, ইভেন 1% এবং একটা শব্দ অতিরঞ্জিত বা কিছু বলে থাকি, তাহলে আপনারা প্রমাণ করবেন। ওকে, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি টুটু ভাই, কথাটা লজিক্যাল কিনা। ওয়াকার যখন দেখেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়তে, সে প্রথমে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ যে রয়ের কাছে ওথ নেওয়া একজন অফিসার, যেভাবে ওয়াকারও রয়ের কাছে ওথ নেওয়া একজন অফিসার, জেনারেল মঈনের সময় ওটাকে কি বলে, ওয়াকার, হাফিজ, এরা সবাই ওথ নেওয়া। এখন তারা এক্সকিউজ তৈরি করছে, ডক্টর খলিল যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আসে, সে একজন সিভিলিয়ান, তাকে কেন সেলিউট করবে? কত বড় আহাম্মকি কথা টুটু ভাই। তারা কি মুজিবুর রহমানরে সেলুট করে নাই? তারা কি খন্দকার মোস্তাকরে সেলুট করে নাই? তারা কি খালেদা জিয়াকে সেলুট করে নাই? তারা কি হাসিরাকে সেলুট করে নাই? তারা কি বিচারপতি শাহাবুদ্দিনকে সেলুট করে নাই? কত বড় আহম্মক এক। টুটু ভাই, দুই, দেশের প্রোটোকল অনুযায়ী যে র্যাঙ্কিং, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যদি র্যাঙ্ক স্টেবিলাইজ করে, সেনা প্রধানের পজিশন হলো 12তম, অর্থাৎ 12তম। সে হচ্ছে প্রজাতন্ত্রের বেতনভুক্ত একজন চাকর, একজন কর্মচারী। টুটু ভাই, তার কোনো অধিকার নাই সেনা প্রধান হিসাবে রাজনীতি নিয়ে কথা বলার এবং দেশের প্রধান নির্বাহী কর্মকর্তার সমালোচনা করার। প্রধান নির্বাহী কর্মকর্তা যাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে তার অধীনে কাজ করা। এক্ষেত্রে আপনি কি মনে করেন যে ওয়াকার বলবে আমি ডক্টর খলিলের অধীনে চাকরি করতে চাই না কোনো প্রকার কারণ ছাড়া, স্রেফ রয়ের নির্দেশে? এই কথাটাকে আপনি কিভাবে দেখবেন টুটু ভাই? আমি যেটা বলতে চাই, আমি জেনারেল ওয়াকারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া উচিত, কারণ সে যেই অমার্জনীয় অপরাধ যেটা করছে, যে বলা হচ্ছে যে ডক্টর খলিলুর রহমান স্যালুট করতে পারবে না বিকজ হি ইজ সিভিলিয়ান, কিন্তু এখন ওয়াকারও অজুহাত দিচ্ছে, বিএনপির কুত্তার বাচ্চারাও অজুহাত দিচ্ছে ডক্টর খলিল নাকি আমেরিকান নাগরিক, তাকে ওখানে রাখা যাবে না। ডক্টর খলিলের ডিগ্রি নাকি ভুয়া। সেই মন দেম, কারণ একটা লোককে ভালো করে না জেনে, সেই তো আমি বললাম যে আমি 60+ ইয়ার ধরে তাকে চিনি, পার্সোনালি চিনি। এখন আজকেও
তার সাথে আপনার অনুষ্ঠানে আসার আগে আমরা টেক্সট মেসেজের মাধ্যমে কথা বলছি। ও কথা বলেই আমি তাকে জানাইছি যে আমি উই আর দ্য পিপলের অনুষ্ঠানে যাব, আমি কথা বলবো। আমি আজকে তাকে জানাইছি টেক্সট মেসেজ পাঠিয়ে আপনার অনুষ্ঠানের আসার আগে। তো এখন প্রবলেমটা হলো যারা জানে না, যারা বোঝে না এবং যারা অতিরঞ্জিত, দেখেন আমি বিভিন্ন কারণে বিএনপিকে সাপোর্ট করতাম, আপনি ভালো করে জানেন, এবং ইদানিং কালে আমি আমার সাপোর্ট 100% উইথড্র করে নিলাম, কারণ এটা হিসাবে মেলে না। কারণ আপনি আপনার এন্টায়ার ফ্যামিলি আমরা সবাই বিএনপিকে সাপোর্ট করছে, রিলেন্টলেসলি ডে এন্ড নাইট সাপোর্ট করছে। বিএনপির জন্য আমরা ফান্ড রেজ করছি প্রোগ্রামগুলো অর্গানাইজ করার জন্য। এখন থেকে এটা আর করবো না, ইটস এ প্রমিস। আমি জানি আমাদের বিএনপিকে সাপোর্ট না করলে কারো কিছু আসে যায় না, কিন্তু কথা হচ্ছে প্রফেসর ইউনূসের পাশে আপনাকে, আমাকে, ভাইকে, ডাক্তার ভাইকে, সবাইকে দাঁড়াতে হবে। টুটু ভাই এক সেকেন্ড। তৌসিফুল ইসলাম শতাজ, আপনি শতাজ না, আপনি গুতাজ। আপনি হচ্ছেন গুতাজ এবং আপনি হচ্ছেন বেশ্যাতাজ। আপনার যদি যোগ্যতা থাকে এবং আপনার কাছে যদি কোনো তথ্য থাকে, আপনার মতো হারামজাদাকে, আপনার আব্বা যদি একজন হয়, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন, স্ক্রিনে আসেন। তৌসিফুল ইসলাম শতাজ আপনার একজন আব্বা তো? আপনি আসেন আমার স্ক্রিনে, এসে কথা বলেন। আপনি কি লেসবিয়ান, নাকি আপনি গরুর মুখ খেয়ে বড় হয়েছেন, নাকি আপনাকে কোনো শুয়োর পয়দা করছে? আসেন, আপনি স্ক্রিনে আসেন, আমাদের সাথে কথা বলেন। শতাজ না গুতাজ না গোবরতাজ না মূত্রতাজ, আপনি আসেন। ওকে, আপনি কন্টিনিউ করেন টুটু ভাই। এই হারামজাদা বলছে ডক্টর খলিলের শিক্ষাগত যোগ্যতা টোটালি ভুয়া, সে একজন আমেরিকান নাগরিক। 200%, আর কি বলবো, 100%-এর উপরে তো হয় না। 100% ওই লোকটা মিথ্যা কথা বলতেছে। লেট হিম কাম টু দ্য স্ক্রিন। আমি তাকে প্রশ্ন করতে চাই, সিরিজ অফ কোশ্চেন্স আমার কাছে রেডি করা আছে, কিন্তু এখন তো উলু বনে মুক্তা ছড়াইতে কোনো লাভ নাই। কারণ স্বপন এই পাওয়ারে, ইটস এ পাওয়ার প্লে। এই জবটা স্বপন নেওয়ার জন্য আমি মনে করি জবটা আমি নিছি, কারণ আমার পক্ষে কোনো অ্যাপ্লিকেশন জমা দেওয়া বা কিছু করা বা এটা করা সম্ভব না। I think I'm fairly well qualified to be an advisor, more than well qualified to be an advisor. তো আমি তো কোনোদিনই চাইবো না যেহেতু প্রফেসর ইউনূস, তখন ওরা বলবে যে আমরা মামা ভাগনা একটা ভাগ করে এনেছি ক্ষমতা। দ্যাটস নট ট্রু। আমি কোনোদিন, আপনি জানেন খুব ভালো করে যে প্রফেসর ইউনূসের যখন কংগ্রেশনাল মেডেল অফ অনার দেওয়া হয়, আমি আপনার কাছে গেছিলাম, কিন্তু আপনাকে আমি ওয়াশিংটনে নিয়ে যেতে পারিনি ওই সময়। আপনার কি অ্যাসাইনমেন্ট ছিল আমি জানি না, আপনি বলছেন যে টুটু ভাই আই হ্যাভ অ্যাসাইনমেন্টস। তো ওই সময় থেকে তার আগে আপনি জানেন যে আওয়ামী লীগের লোকরা কিভাবে প্রফেসর ইউনূসকে হয়রানি করছে এবং হয়রানির শিকার হয়েছেন উনি বিভিন্ন ভাবে। তো যাই হোক, ওই পুরনো আলোচনায় ফিরে দিতে চাই না। এখন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রফেসর ইউনূসের পিছনে স্ট্যান্ড বাই, ক্রেজি গ্লুর মতো লেগে আছেন, এবং এটা আপনাদের দরকার, আমাদের দরকার। আমি শুনেন, আমরা ইন্ডিয়ার সাথে মারামারি করতে চাই না, কিন্তু ইন্ডিয়ার সাথে মারামারি এটা অটোমেটিক্যালি চলে আসে। যেটা হচ্ছে এখন বাংলাদেশি ব্যবসায়ীরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াচ্ছেন, এবং সেই দাঁড়ানোটা আরো অনেক সহযোগিতার মাধ্যমে হবে। আপনি এর আগেও অসংখ্য বাংলাদেশি ফ্যামিলিকে হেল্প করছেন, আমিও আমার সাধ্য মতো হেল্প করে যাচ্ছি। তো এখন কথাটা হলো যে আমাদের দেশে বর্তমান যে অবস্থা দাঁড়াচ্ছে, যারা নাকি এগুলা বলেন, বাই দ্য ওয়ে, ডক্টর খলিলুর রহমানের অসংখ্য পেপারস আছে, ডিপ্লোম্যাটিক পেপারস, ডিপ্লোম্যাটিক জার্নাল, যেগুলা গুগল করলে আর্টিকেল গুলা পাবেন, আপনারা সবাই পাবেন, যে কোনো মুহূর্তে পাবেন। ম্যাটার অফ ফ্যাক্ট, ডক্টর খলিলুর রহমানের থিসিসের কপিটা এখনো আছে, ইটস ইন দ্য ওপেন প্ল্যাটফর্ম, যে কোনো কেউ দেখতে পারে, এটার জন্য কোনো লাইসেন্স বা কোনো কিছু দরকার হয় না। তো আপনার যারা এগুলো বলে, কেন বলে আমি জানি না। টিটু ভাই, এটা কেন বলে একটা আমি আপনাকে বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট 2024-এর দায়িত্ব নিলেন, কিন্তু সেই থেকে শুরু করে
ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো ইন্টেলিজেন্স ব্রিফিং দেওয়া হয় না, সিকিউরিটি ব্রিফিং দেওয়া হয় না। এই ব্রিফিংটা ওয়াকার নিজে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। কেন নিয়ন্ত্রণ করতে পারছে না, কেন পারছে? লেফটেন্যান্ট জেনারেল হাফিজ একজন খুনি, যে হাসিনার ভোট চুরিতে সাহায্য করেছে। এই হাফিজকে সে প্রতিরক্ষা উপদেষ্টা বানাইছে এবং হাফিজ কোনোদিনই ওয়াকারের উপর দিয়ে কথা বলে না। সে হাফিজ ওয়াকারকে ট্রিট করে অ্যাজ হিজ এমপ্লয়ার অ্যান্ড প্রোটেক্টর। এখন ডক্টর খলিলুর রহমানকে যখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো হয়েছে, ডক্টর খলিলুর রহমান তো ওদের মতো অযোগ্য পাচাটা না। ডক্টর খলিলুর রহমান যথেষ্ট যোগ্য। আরেকটা কথা টুটু ভাই, আমি একটা কথা বলি, উপস্থিত বুদ্ধিতে যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, যারা বলছে ডক্টর খলিলের শিক্ষাগত যোগ্যতা ভুয়া, আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, জাতিসংঘের এত বড় পজিশন যেই ব্যক্তি এত বছর হোল্ড করেছেন, জাতিসংঘ কি তার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ভেরিফাই না কইরেই তাকে চাকরিটা দিছে? টুটু ভাই, আপনার কি মনে হয়? এটা কি বলবো, সে আর ডক্টরাল থিসিস ফ্লেচার স্কুলে মাত্র 9 মাসে শেষ করছে। দ্যাটস এ রেকর্ড টাইম। তখন আমার কম্প্রিহেনসিভ পরীক্ষা শেষ করতে পারিনি, যখন নাকি সে তার মাত্র 9 মাস পেপার পিএইচডি থিসিস অ্যাকসেপ্ট করছে। ইটস নট এ লং থিসিস, বাট এটা ওদের পারপাস সার্ভ করছে। ওরা আমাকে ডিগ্রি দিয়ে গুড বাই করে দিচ্ছে। গুড বাই করার সময় সে যখন বারবার বলতেছিল, দোস্ত আমি বাংলাদেশে চলে যাবো রে, আমার এখানে। আমি বললাম যে তোর তো ইয়াং ফ্যামিলি, তোর মেয়ে 2টা ছোট ছোট। বলে না, যা হবার হবে, আমরা তো বাংলাদেশ থেকে বড় হয়ে আসছি। তো এইভাবে আমি কি বলবো, প্রফেসর ইউনূসকে যদি আপনারা সবাই সম্মান করেন, ওনার সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভাইজার হলো ডক্টর খলিলুর রহমান স্বপন। আমি তার সর্বময় মঙ্গল কামনা করি। আমি তার পিছনে থাকবো যতটুকু থাকা সম্ভব হয়। উই হ্যাভ টু বি ইন দ্য সেম পেজ। এবং যারা এগুলো বলে, অপপ্রচার করে, ওদেরকে করতে দেওয়া ছাড়া তো কোনো উপায় নাই। তাছাড়াও আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে আপনার অনুষ্ঠানে আসার আগে একটা ছেলে রেকর্ডেড কনভারসেশন শুনলাম ইউটিউবের মধ্যে, যে ছেলেটা দাবি করছে যে প্রফেসর ইউনূস অনেক কাজ উনি করতে পারেন না। উনি যাতে ওনার কাজগুলো ঠিক মতো করতে পারেন, যার জন্য ওনার ডক্টর খলিলুর রহমানের মতো লোকজনের প্রয়োজন আছে। তো এখন আমি দেখতে চাই আগামী, আমার তো বাই দ্য ওয়ে আমাকে ঢাকা থেকে বলা হলো আপনার প্রোগ্রামে আসার আগে যে এখন পর্যন্ত তুমি কোনো রিমার্ক করো না, কারণ 72 আওয়ার্স এর মধ্যে আমরা বুঝতে পারবো যে ওরা চাচ্ছে খলিলুর রহমানকে জোর করে সরাই দিতে পাওয়ার থেকে। তো এইটা যে সরাতে চাচ্ছে, কেন চাচ্ছে, কি কারণে চাচ্ছে আমি জানি না। যে কারণে আমরা বললাম যে কোনো কারণে হোক। ভাই আপনার কাছে ফর ইউর ইনফরমেশন, খলিলুর রহমানের সম্পর্কে তারা বলছে যে রাখাইনে বাংলাদেশ মিয়ানমার বর্ডারে একটা মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে জাতিসংঘের সাথে। এখন এই করিডোরটা দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কারণে ওখানে রাজি হয়েছে, সেটা হচ্ছে জাতিসংঘ একটা হিউম্যান করিডোর যদি ওখানে তৈরি করে, তাইলে বাংলাদেশের রোহিঙ্গাদের, বাংলাদেশের যে লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে তাদেরকে রাখাইনে নিয়ে সেটেল করতে পারবে। এখন সমস্যা একটা জায়গায়, সমস্যাটা হলো এই যে করিডোরের কথা ডক্টর খলিলুর রহমান আলাপ আলোচনা করেছে, এই আলাপ আলোচনাটা যে আলোচনাটা হয়েছে যে এই করিডোরটা হলে রোহিঙ্গাদের ওখানে সরাইয়া দিবে, আরাকান আর্মির সাথে চায়নার সাথে তারা একটা এগ্রিমেন্টে যাবে, যেই এগ্রিমেন্টটা থাকবে যে রাখাইনের রোহিঙ্গাদেরকে সিকিউরিটি দিবে আরাকান আর্মি, এবং আরাকান আর্মিকে মায়ানমার আর্মি নিয়ন্ত্রণ করে না। এখন ভারতের প্ল্যান ওই রাখাইনে যেখানে রোহিঙ্গা ভাই বোনরা থাকতো, ওই জায়গাটায় ভারত একটা সেনানিবাস তৈরি করতে চায়, একটা বিমান বাহিনী ঘাঁটি স্থাপন করতে চায়। এখন ওই করিডোরটা যদি বাংলাদেশ দিয়ে দেয়, তাহলে ভারতের টোটাল প্রজেক্টটা ডিস্ট্রয় হয়ে যাবে।
ভারত এখানে ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ভারতীয় নিউজ পেপার ডিপ্লোম্যাট তারা প্রকাশ করেছে ভারতের সড়ক উন্নয়ন অথরিটি বাংলাদেশের শুধু ওয়াকারের কাছ থেকে কথা বলে, সরকারের সাথে না। এখন ওয়াকার তাদেরকে বলছে ভারতীয় করিডোর যদি করে তাতে তার আপত্তি নাই, কারণ এতে ভারত লাভবান হবে। আর বাংলাদেশ যদি করিডোর হয় তাইলে বাংলাদেশ লাভবান হবে, রোহিঙ্গারা ওখানে চলে যাবে। টুটু ভাই আপনি শুনলে অবাক হবেন, হাসিনা এবং ওয়াকার এরা এগ্রি করছে রোহিঙ্গাদের আর ওখানে পাঠাবে না, রোহিঙ্গাদের সবাইকে বাংলাদেশে রাখবে, বাংলাদেশের নাগরিকত্ব দিবে। এবং ভারত তাদেরকে বুঝাইছে যে যতদিন রোহিঙ্গারা বাংলাদেশে আছে, ওই যে বাংলাদেশে বিহারিরা আছে না, এইভাবে রোহিঙ্গারা থাকবে এবং ততদিন জাতিসংঘ বাংলাদেশকে পয়সা দিতে থাকবে। ভারত বুঝাইছে এইটা নাকি বাংলাদেশের একটা পার্মানেন্ট ইনকাম। মাসুদ ভাই কন্টিনিউ করেন প্লিজ। লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন রিটায়ার্ড। মাসুদ ভাই আপনি শুনে খুশি হবেন, হাজার হাজার মানুষ আপনার কথা শুনতে পাচ্ছে, বহু লোকজন আমাদের এখানে কথা শুনতে পাচ্ছে। প্লিজ কন্টিনিউ করেন। তারপরে মেজর জেনারেল সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরিজ শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক, ব্রিগেডিয়ার জেনারেল তহিদুল ইসলাম। এই কটা তো ওয়ারেন্ট বের হয়ে গেছে অলরেডি। তারপরে তারা অ্যারেস্ট হচ্ছে না কেন? দেশের কোন আইনে তাদের অ্যারেস্টকে আটকানো যায়? ইন হোয়াট ল? গুম খুম কমিশন ইনভেস্টিগেট করে দে হ্যাভ অলরেডি ইস্যুড দি ওয়ারেন্ট এগেইনস্ট দিস পিপল। তারপরে কেউ কেউ পালিয়ে আমেরিকায় কেন, কিভাবে যাচ্ছে? কেউ কেউ যারা বাংলাদেশে আছে তারা অ্যারেস্ট হচ্ছে না কেন, হচ্ছে না? দিস আর অল হ্যাভ টু বি আনসার্ড বাই জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার এগুলো করছে আর কি। তো উনি ভুল একটা না, অন্যায় একটা না, বারবার অন্যায় করছে। আমি জানি না মানুষ ওই, আমরা কিন্তু বিভিন্ন সময় মানুষ বলে যে এখনো সময় আছে, এটা করেন, এখনো সময় আছে। কেউ করেন, সময় উত্তীর্ণ হয়ে যায়, ধরা পড়ে, খারাপ অবস্থায় যায়। হোয়াট হি ইজ গোয়িং টু ফেস, উনি এটা ফেস করে। কারণ এখন পিপল আর ডিফারেন্ট পিপল। বাংলাদেশের পিপল এখন টোটালি ইউনাইটেড, দেখা যাচ্ছে না রাস্তায়। ডাক দিয়ে দেখেন, টাচ প্রফেসর ইউনুস এন্ড সি হোয়াট হ্যাপেন্স, টাচ হিম। এত সহজ না। যেটা কনক সরোয়ার বলছে, দ্যাটস অলসো ট্রু as I hear from others, যে ওইটা যদি টাচ করে জাহাঙ্গীর গেট দিয়ে বের হতে পারবে না। ইউ আন্ডারস্ট্যান্ড? জনগণ এত বোকা না এখন আর। দে আর সলিডলি ইউনাইটেড, দে আর ওয়েটিং। ইউনুস সাহেবের দুর্বল যেই উপদেষ্টারা আছে, দে শুড বি মোর সবল এন্ড দে শুড ওয়ার্ক। আরো কাজ করা উচিত তাদের। কাজ করে দেখানো উচিত যে তারা ডিফারেন্স নিয়ে আসছে। বিচারগুলো কোথায়? বিচারগুলো করা উচিত ইমিডিয়েটলি। তারপরে সংস্কার, তারপরে ইলেকশন। দ্যাটস হাউ ইট শুড গো। মাসুদ ভাই, আমি যদি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই মুহূর্তে ভারতের একটা মাত্র ব্যক্তি বাংলাদেশে এবং একটা মাত্র বাংলাদেশের সরকারি ডিপার্টমেন্ট, মন্ত্রণালয়, তারা যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তারা পুরা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, সেনাপ্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমার জানা মতে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান ও রয়ের কাছে ওত নেওয়া। বিমান বাহিনীর বর্তমান প্রধান এবং নৌবাহিনীর প্রধানও তাদের অ্যাপয়েন্টমেন্টের আগে 9 বার দিল্লিতে গেছে, 9 বার দিল্লিতে গেছে এক একজন। এবং নৌবাহিনীতে এবং বিমান বাহিনীর লোকজনরা যখন ভারতের সেনা প্রধান দ্বিবেদী বাংলাদেশে আসে, ওই দরবারে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও যায়। এখন ডক্টর খলিলুর রহমানের মেইন সমস্যাটা ওখানে, যা যোগ্যতা ভিত্তিক বিচারে ওনার সামনে এখন আর কেউ দাঁড়াতে পারছে না। এখন যত ষড়যন্ত্র ডক্টর খলিলুর রহমানকে নিয়ে। আর আরো একটা কথা, আপনি জানেন এর আগে জেনারেল হাফিজকে তারা ওখানে এখনো বসায় রাখছে। জেনারেল জহিরের নাম ডিক্লেয়ার করছে, আমি জানি না তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে কিনা। এই দুইটা নাম ওখানে প্রপোজ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজে হস্তক্ষেপ করতে না পারে, এই জন্য জেনারেল ওয়াকার সবকিছু সামলায় রাখতেছিল। কিন্তু এখন আর পারতেছে না ডক্টর খলিলের জন্য, যার জন্য তারা খলিলকে ব্যাটমাউথ করে ঠেকায় যদি দিতে পারে। এখন জেনারেল ওয়াকার তো প্রত্যেকদিন বাইরে এসে বলতে পারে না, বিএনপি কে দিয়ে তারা এখন এই কাজগুলো করাচ্ছে। আচ্ছা, এই বিষয়টাকে আমি শেষ করব। আপনি যদি দর্শকদের সামনে এই বিষয়টাকে আপনি একটা সারাংশ দেন, এইটার সম্পর্কে আপনি একটা সাবস্ট্যান্স দেন, যে আসলে
এই টোটাল সাবজেক্টটা সম্পর্কে আপনি কি মনে করেন? একজন মানে আমাদের দর্শকরা এই বিষয়টাকে কিভাবে কনক্লুড করতে পারে? এক্স্যাক্টলি আপনি মানে কোনখানে যেতে চাচ্ছেন সেটা আরেকবার যদি বলেন তাহলে আমি আপনাকে বলি, এই কথাটা আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি। সমস্যাটা ডক্টর খলিলুর রহমান না, সমস্যাটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ। এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণটা ওয়াকারের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ওয়াকার এখন এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণটা ঠিক রাখার জন্য ডক্টর খলিলকে ওখান থেকে সরাতে চাচ্ছে। এটা সম্পর্কে শেষ মন্তব্যটা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ওয়াকার শুধু এটা না, ওয়াকার যখন শেখ হাসিনা অবস্থা খারাপ হয়ে আসছিল, আর কিছুক্ষণ থাকলে তাকে মানুষ জনরোষের সামনে পড়তে হতো, কি হতো আল্লাহ জানে, সেইখান থেকে তাকে বাঁচিয়ে দেয় অ্যাকচুয়ালি। হি সেভড হার। এবং মনে হয় কারণ আমি ওখানে ছিলাম না, যে এই শর্ত দিয়ে যে আপনি যান, আমি আপনার দিকে খেয়াল রাখবো, কোনো অসুবিধা নেই, আমি তো থাকলামই আপনার আত্মীয় হিসাবে। সামহাও তাকে পাঠিয়ে দিয়ে এখানে সে এক্স্যাক্টলি ওইটা করতেছে। তার ওয়াইফের সাথে তো হাসিনা ইজ কাইন্ড অফ সিস্টার, দেয়ার কাজিনস, they talk very regularly. That has been reported in many ইয়েতে আপনার এই দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আমি একটা কথা বলতে চেয়েছি বারবার, এটা ইতিমধ্যে আমি বহুবার আপনাদের সামনে বলেছি। নিয়ন্ত্রণ, আসল ঝামেলা কি? ক্ষমতা, টাকা, ক্ষমতা এবং টাকা। এখন বাংলাদেশের বিএনপির এবং আওয়ামী লীগের এবং কিছু কিছু রাজনৈতিক দলদের তাদের ব্যক্তিগত চাহিদা, তাদের টাকা দরকার, তাদের ক্ষমতা দরকার, এবং পার্শ্ববর্তী একটা কুত্তার বাচ্চা দেশ গোমূত্রখোর ভারতের টার্গেট হলো বাংলাদেশটাকে তাদের কর্তলগত কইরা রাখা, বাংলাদেশের 18 কোটি মানুষদেরকে স্লেভ বানায় রাখা, তাদের টার্গেট এটা। এখন সরাসরি যখন তারা নিয়ন্ত্রণ করে না, ভারত তখন ওয়াকারের মতো লোককে রিক্রুট করে, তখন তারা সালাউদ্দিনের মতো লোককে রিক্রুট করে, তখন তারা আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো লোকজনকে তারা রিক্রুট করে, তখন তারা আব্দুল্লাহ আওয়াল মিন্টুকে রিক্রুট করে, ইকবাল হোসেন টুকুকে রিক্রুট করে, মির্জা ফাক, গোরখোদক আব্বাস, আমানুল্লাহ আমান, মোহাম্মদ সালাম, তাদেরকে রিক্রুট করে। কইরা কি করে জানেন? তাদেরকে দিয়ে আপনাদেরকে মিসগাইড করে। এই যে এখন আপনি কি, অনেকে আমাকে বলছেন আপনারা, আমি যেন কিছু মন্তব্য করি নাগরিক টিভি সম্পর্কে, টিটো সম্পর্কে, সাকিব সম্পর্কে। ভাই, আমি এতটুকু বলি, ওদের সম্পর্কে খারাপ আমার কোনো কথা বলার নাই, আমার দৃষ্টিতে ওরা ভালো, কিন্তু বিপথগামী বুঝেন যারা, কেউ ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে ভুল পথে পরিচালিত করে, আর কিছু লোকজন লোভের জন্য নিজেদেরকে ভুল পথে পরিচালিত করেন। এখন এটা মোস্তাফিজুর রহমান, টিটু আর সাকিব তাদের নিজেরটা তারা বলতে পারবে তারা কি জন্য ভুল পথে পা দিয়েছে, কিন্তু তারা ইদানিং জঘন্য রকম মিথ্যাচার করছে খলিলুর রহমানকে নিয়ে, এবং বস্তা পচা কিছু পলিটিক্যাল দর্শনকে তারা উপস্থাপন করছে। এখন জনগণ খাচ্ছে না, তারপরেও দোষ দিচ্ছে। একটা কথা ভাইরে, কোনো একটা বিষয়ের উপরে কথা বলার না থাকলে কথা বইল না, কিন্তু মিথ্যা কথা বলো কি কইরা। যেমন এক্সাম্পল বলছে খলিলুর রহমান আমেরিকান নাগরিক, এই কথাটা যে সর্বৈব মিথ্যা কথা, এটা তারা জানে, কিন্তু এটার উপরে তারা কোনো কথা বলবে না, এটার উপরে তারা কোনো প্রমাণও হাজির করাবে না, এটা নিয়ে কোনো কথা বলার মতো কোনো যোগ্যতা কোনো বিজ্ঞ মানুষ এই সাবজেক্টের সম্পর্কে সরাসরি জানে এমন কাউকে আনবে না। কি করবে জানেন? বক 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 বক। এখন কেউ যদি গালি দেয়, কেউ যদি এইটা দিয়ে ফাটাইয়া গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দেয়, কোনায় দাঁড়ায় দাঁড়িয়ে গুটগুট করে গালি দিবে, এর বাইরে আর কিছু তারা পারে না। কিন্তু মূল কথা একটা, ডক্টর খলিলুর রহমান কোন বিদেশি নাগরিক না, ডক্টর খলিলুর রহমান স্রেফ বাংলাদেশের নাগরিক। এবং এটাই সত্য কথা, ডক্টর খলিলুর রহমান ফ্লেচার স্কুল থেকে যেমন উনি লেখাপড়া করেছেন, হার্ভার্ড থেকে উনি ডক্টরেট নিয়েছেন। আজকে শুনেছেন প্রফেসর এহতেশামুল হক বলেছে 9 মাসে থিসিস কমপ্লিট করেছে। শুনেছেন? বাংলা সাহিত্যে কেউ লেটার মার্কস পায় 80-র উপরে পায়। আপনারা চিন্তা করে দেখতে পারেন কত যোগ্য একজন মানুষ। এখন ওই লোকটাকে সমালোচনা করছে কারা? 2 পয়সার সালাউদ্দিন, যে ভারতের রয়ের ট্রেডিং নিয়ে বাংলাদেশে এসে রাজনীতি করতে।
সমালোচনা করছে বটতলার উকিল 2 পয়সার খানকি রুমিন ফারহানা। কে সমালোচনা করছে? দুদু, যে মুততে চায়, ওর যোগ্যতা হচ্ছে মুতার, ওকে পেশাব করলে বাইশা যায়। কার সমালোচনা করছে? ডক্টর খলিলের। মাসুদ কামাল, ওর 10 বার জন্মাইতে হইব ডক্টর খলিলের শিক্ষাগত যোগ্যতার কাছাকাছি আসবে। ও বলছে ডক্টর খলিল আমেরিকান নাগরিক। আরে মাসুদ, তোর মতো খাটাস, নিজের ঘরের বউ রাখতে পারিস না, আর তুই এখন এই ভারতের রয়ের পয়সা খাইয়া, ওয়াকারের পয়সা খাইয়া তোর কাজই হইছে ডক্টর ইউনুস এবং ডক্টর খলিলকে প্রত্যেক দিন সমালোচনা করা। ডাজ দ্যাট মেক এনি সেন্স টু ইউ? দর্শকবৃন্দ, একটা বিষয় আমি বাংলাদেশের নেতৃত্বে যারা আছেন, ছাত্র নেতৃত্বে যারা আছেন, সমন্বয়কারী যারা আছেন, আমি সবাইকে একটা কথা বলবো। বাংলাদেশে যোগ্য মানুষ, যোগ্য বলতে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দেশপ্রেম এবং সততা এবং দেশকে গড়ার কাজে যারা আত্মনিয়োগ করার মতো মানসিকতা যাদের আছে, তাদের দ্বারা গত 54 বছরে বাংলাদেশ পরিচালিত হয় নাই, এক্সেপ্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে এই প্রথম একজন সরকার প্রধান বাংলাদেশকে লিড করছে এবং তার পাশে ডক্টর খলিল এসে ঢুকেছে বাংলাদেশকে পরবর্তী শতাব্দীতে নিয়ে যাওয়ার জন্য, যেখানে সত্যিকার অর্থে বাংলাদেশ বলতে পারবে আমাদের অর্থনৈতিক উন্নতি ইউরোপের মতো। এখন ভারতকে এইটা চাইবে যে ভারতের পেটের মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ, এই বাংলাদেশ ভবিষ্যতের ফ্রান্স হবে, ভবিষ্যতের জার্মানি হবে, ভবিষ্যতের সুইডেন হবে, ভবিষ্যতের সিঙ্গাপুর হবে। ভারতকে এটা চাইবে? চাইবে না। এই জন্য ভারতের দরকার মির্জাফর ওয়াকারুজ্জামান, এই জন্য ভারতের দরকার সালাউদ্দিন, এই জন্য ভারতের দরকার মির্জা ফাক, এই জন্য দরকার গোরখোদক আব্বাস, এর জন্য দরকার ভারতের দরকার আব্দুল আউয়াল মিন্টু, এই জন্য দরকার সামাওবাই, এর জন্য দরকার আমির খসরু মাহমুদ চৌধুরী, এর জন্য দরকার সালাউদ্দিন, গোরখোদক আব্বাস, এদেরকে দরকার। কারণ কি জানেন? বাংলাদেশকে টেনে হিস্ট্রে যাতে ভুটান বানানো যায়, বাংলাদেশকে টেনে হিস্ট্রে যাতে আফ্রিকান একটা ইথিওপিয়া বানানো যায়, তাদের টার্গেট এটা। দর্শকবৃন্দ, আপনাদেরকে আর আমি কি বোঝাবো? আপনাদেরকে বোঝানোর মতো আর এই বিষয়ে আমার কোনো ভাষা নাই। সবাইকে আহ্বান জানাবো, সবার উচিত বাংলাদেশের সামাজিক মিডিয়া, রাস্তাঘাটে ডক্টর ইউনূসের পক্ষে স্লোগান তৈরি করা, তার সমর্থনে স্লোগান তৈরি করা, ডক্টর খলিলের সমর্থনে স্লোগান তৈরি করা, শ্রদ্ধা জানানো এবং ওয়াকারুজ্জামানের পাছার মধ্যে লাথি দিয়ে দেশ থেকে বের করে দেয়া। আমার এখানে শোতে যারা আসেন, যেমন এখন একটা লোক এখানে কমেন্ট করে যাচ্ছে, তার বাপের নাম নাই তো এই জন্য তার নিজের নামটাও দেয় না, তারা বিভিন্ন নামে বেনামে সমালোচনা করে। একজন লিখছে, আমি কথাটাকে দেখাই, একজনে লিখছে, পারমিতা ইলেকট্রনিক্স, নাগরিক টিভি, টিটু রহমান এখন রয়ের এজেন্ট। আমি জানি না আপনার কি না, কিন্তু আপনাকে আমি বলছি, শিক্ষিত এবং দূরদর্শী লোকজনদেরকে খুঁজে। মোস্তাফিজুর রহমান, টিটু আর নাজমুল সাকিব ওই কাতারের না, ওই ম্যাটেরিয়াল তারা না। সো একটা কথা, ওরা জাস্ট বিপদগামী, দ্যাটস অল।